ওয়েলকাম টু প্রজ্ঞার ইউটিউব ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা এর আগে সাইটোলজি পার্ট 1 শেষ করেছি, তার পার্ট 1-এর 4টে ভাগে আমরা ক্লাস দিয়েছি। এরপরে সেখানে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে সেলের স্ট্রাকচার এবং তার বিভিন্ন যে অঙ্গাণুগুলো আছে, তার যে অর্গানেলস আছে যাকে বলি, কোষ অঙ্গাণুসমূহ এবং তার পার্টসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি এবং তার সম্পর্কে পড়েছি। আজকে একটা সামগ্রিক সেল কিভাবে কাজ করে, মানে কোষের কাজ, সেল ফাংশন সম্পর্কে আমরা আজকে স্টাডি করব। তো এই স্টাডি করতে গেলে আমাদেরকে যেটার সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে, তো সেই জায়গাতে যে সেল ফাংশনগুলো কাজ করে, তো সেল আমরা জানি এটা বায়োলজির পার্ট, যেহেতু এটা মানে জৈবিক যে অর্গান বলি আমরা যে মানুষ বা যে কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদ বলি, অর্থাৎ যে কোনো জৈব বস্তুর মধ্যে যে সজীব উপাদান রয়েছে তাকে আমরা স্টাডি করব। কিন্তু এই সজীব উপাদানের মধ্যে বিশেষ কিছু ক্রিয়াকলাপ সংঘটিত হয়, যে ক্রিয়াকলাপগুলো সম্পূর্ণভাবে সংঘটিত হয় যার দ্বারা, সেটা হচ্ছে ফিজিক্সের বিভিন্ন থিওরি, যেরকম পদার্থ তত্ত্ব, তারপরে বিভিন্ন পদার্থের অণুগুলোর তার সরণ বা তার অণুগুলোর চলন, এরকম বিভিন্ন তত্ত্বের সাহায্যে আমরা এই সজীব কোষে ঘটে চলা বিভিন্ন কিছুকে ব্যাখ্যা করব। অর্থাৎ পদার্থবিদ্যার তত্ত্ব অর্থাৎ ফিজিক্সের থিওরি প্লাস জীববিদ্যার অংশ, জীববিদ্যার বিভিন্ন অংশের উপরে তার প্রয়োগ, এই দুটোকে একসাথে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে বায়োফিজিক্স। এই বায়োফিজিক্স বা প্রাণ পদার্থবিদ্যা। তাহলে আজকে আমরা যে জায়গাটাকে পড়ছি, যে সেল ফাংশন, সেই সেল ফাংশন পার্টটা অনেকটা প্রাণ পদার্থবিদ্যার পার্ট। তাহলে প্রাণ পদার্থবিদ্যা বায়োফিজিক্সে কার সঙ্গে আলোচনা করা হয়, যেখানে ফিজিক্সের থিওরিকে বায়োলজির বিভিন্ন পার্টের সঙ্গে অ্যাটাচ করে আমরা আলোচনা করব। তো এইবার এই থিওরিকে আলোচনা করার জন্য আমরা যেগুলোকে যার সাহায্য নেব বা যে সেলের যে অংশগুলোতে তার প্রয়োগ আমরা দেখব, সেগুলো দেখার জন্য আমরা যে বায়োফিজিক্সের যে অংশগুলো আমরা জানব, সেগুলোর মধ্যে প্রথম যেটিকে জানব সেটা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। তাহলে এই ব্যাপন কি জিনিস বা ডিফিউশন কি জিনিস? তাহলে ডিফিউশন এমন একটা জিনিস যেটা কোনো একটা সেলের মধ্যে সংগঠিত হয় বা যা সংগঠিত হলে সেল কাজ করতে পারে। তাহলে ডিফিউশন যদি আমরা ফিজিক্সের থিওরি অনুসারে দেখি, তাহলে ডিফিউশন জিনিসটা কি? ডিফিউশন হচ্ছে মুভমেন্ট অফ মলিকিউলস অফ আ ম্যাটার। যে শর্তে যে কোনো পদার্থের অণুগুলো চলাচল করে তাকে আমরা ব্যাপন বলি। এইবার কীরকম শর্ত সেটা, এই শর্তগুলোকে আমরা যেরকম যে শর্তগুলো আরোপ করতে হবে, আমাদের ফোকাস রাখতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য এই কন্ডিশনগুলো। তাহলে পদার্থের অণুগুলোর চলনকে আমরা দেখছি, পদার্থের অণুর চলন দেখছি। তাহলে চলনকে কীরকম ধরনের চলন, আর এই চলনের জন্য যে শর্তগুলো, প্রথম শর্ত সেটা হচ্ছে যে অণুগুলো থাকবে, অণুগুলোর যে কনসেন্ট্রেশন বা ঘনত্বের নতিমাত্রার সঙ্গে যাবে। তাহলে ঘনত্ব তো হচ্ছে শর্ত, কীরকম? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যায়, তাহলে এইবার যদি আমরা ব্যাপনের সংজ্ঞাকে এবার নিরূপণ করি, তাহলে কিভাবে নির্ণয় করব? তাহলে যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব বা রাসায়নিক বিভব থেকে উচ্চ রাসায়নিক বিভব থেকে নিম্ন রাসায়নিক বিভব, ঘনত্বের না হয়ে যদি রাসায়নিক পদার্থ হয়, তার ক্ষেত্রে আমরা রাসায়নিক বিভব বা কেমিক্যাল পোটেনশিয়াল বলে একটা শব্দকে জানি। তাহলে রাসায়নিক বিভব বা কেমিক্যাল পোটেনশিয়াল সেটা উচ্চ থেকে নিম্ন। রাসায়নিক বিভব উচ্চ থেকে নিম্ন দিকে যাবে। যদি রাসায়নিক বিভব না দিয়ে তড়িৎ বিভব দেখি, তাহলে সেটার ক্ষেত্রেও ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বা তড়িৎ বিভবকেও যদি দেখি, তাও কিন্তু তার রাসায়নিক নতিমাত্রার উপরে তড়িৎ নতিমাত্রার উপর নির্ভর করে যাবে। তাহলে আমরা তড়িৎ বিভব দেখছি। তড়িৎ বিভব কার ক্ষেত্রে দেখব? আয়নের ক্ষেত্রে। তাহলে যে কোনো পদার্থের, সামগ্রিক পদার্থের ক্ষেত্রে ঘনত্ব বা কোনো একটা নির্দিষ্ট পদার্থের অণুর ক্ষেত্রে তার রাসায়নিক বিভব, এবং যদি কোনো সেটা আয়ন হয় তার ক্ষেত্রে তড়িৎ বিভব। এই তড়িৎ বিভব যখন উচ্চ থেকে
নিম্ন গ্রেডিয়েন্টে অর্থাৎ নিম্ন নতিমাত্রা, উচ্চ নতিমাত্রা থেকে নিম্ন নতিমাত্রায় প্রবেশ করে, তখন তাকে আমরা কি বলি, ব্যাপন বা ডিফিউশন বলি। তাহলে এই ব্যাপন বা ডিফিউশন তাহলে ঘটার ক্ষেত্রে এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। সাপোজ যদি আমরা একটা বিকার নিই, বিকারে কি আছে, জল আছে। আমরা অনেক সময় দেখি এক ফোঁটা কালির, যদি এক ফোঁটা কালি ফেলি তাহলে আস্তে 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 পুরো বিকারের জলটা আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে, পুরো কালির রঙে হালকা করে কালির রং গ্রহণ করছে। অর্থাৎ যদি কোনো ঘরের কোথাও আমরা যদি একটা ছোট্ট ধূপকাঠি জ্বালাই, তাহলে সেই ধূপকাঠির থেকে যে ঘ্রাণ বা ফ্রেগরেন্স বলি, তো সেই ফ্রেগরেন্স আস্তে আস্তে ঘরের অপর কোণায় পৌঁছাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব? তাহলে যেখানে ধূপকাঠিটা জ্বালানো হলো বা যেখানে কালির ফোঁটাটা ফেলা হলো, সেখানে এই কালির ফোঁটার বা পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বাধিক ছিল। সেই ঘনত্ব থেকে বাকি দিকে সেটা কি ছিল, নিম্ন ঘনত্বে ছিল। সেই নিম্ন ঘনত্বের দিকে কি হলো, আস্তে 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 তার ঘনত্বের নতিমাত্রা অনুসারে বিস্তার লাভ করলো। এই বিস্তার লাভ করে আস্তে আস্তে তার লক্ষ্য কি থাকবে, সমধর্মী এবং সমমাত্রার মিশ্রণে পরিণত হওয়া। সমধর্মী এবং সমমাত্রার মিশ্রণে পরিণত হওয়া থাকবে তার লক্ষ্য। তাহলে সমধর্মী এবং সমমাত্রার মিশ্রণে যখন সে পরিণত হবে, তাহলে কি তার মধ্যে এই অণুর চলন বন্ধ হয়ে যাবে? যদি আমরা দেখি এই সমধর্মী বা সমমাত্রার মিশ্রণে পরিণত হওয়ার পরেও এই চলন কিন্তু বন্ধ হয় না। এই চলন বন্ধ না হলে কি হয়, প্রতিনিয়ত এই অণুগুলোর সমহারে যে পরিমাণ হারে অপর অণুর মধ্যে বিস্তার লাভ করে, অপর অণু থেকে অপর এই হারে একই হারে এই অণুর মধ্যেও বিস্তার লাভ করে। অর্থাৎ সম পরিমাণ হারে বিস্তার লাভ করার জন্য অণুর মধ্যে একটা অবিন্যস্ত গতি বা ইতস্তত গতি লক্ষ্য করা যায়, যাকে আমরা বলি ব্রাউনিয়ান মুভমেন্ট। ব্রাউনিয়ান মুভমেন্ট বা ব্রাউনীয় চলন বা ব্রাউনীয় চলন। তাহলে আমরা যেটা দেখলাম যে ব্যাপনের ক্ষেত্রে এই ব্যাপন কিন্তু ব্রাউনীয় চলনের সঙ্গে যুক্ত। আমাদের যেগুলো আসবে সেগুলো হচ্ছে স্টেটমেন্ট দেয়, কিছু কিছু স্টেটমেন্ট দিয়ে 1 2 1 2 এই যে কারেকশানগুলো দেয়, এর জন্য আমাদের এখানে একটু ডিটেলস হালকা জানার দরকার আছে। ব্রাউনিয়ান মুভমেন্ট বলি আমরা। তাহলে ব্রাউনিয়ান মুভমেন্ট কিন্তু ডিফিউশনের সঙ্গে রিলেটেড। এরপরে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলেছিলাম বা ঘনত্বের নতিমাত্রা কথাটা বলেছিলাম। তাহলে ঘনত্বের নতিমাত্রা বা রাসায়নিক বিভবের নতিমাত্রা বা তড়িৎ বিভবের নতিমাত্রা কি? আমরা যদি এখানে দেখি, এটা একটা পর্বত যদি দেখি, তো এই পর্বত থেকে এটা একটা সমভূমি মালভূমি। তো এখান থেকে যদি কোনো নদী সৃষ্টি হয়, সেই নদীর গতি সবসময় কি থাকবে, নিচের দিকে। অর্থাৎ জলের গতির নতিমাত্রা হচ্ছে সবসময় নিম্নমুখী। অর্থাৎ সে স্বাভাবিক প্রবাহে কোন দিকে যেতে পারে, স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ তার উপরে যদি আমি কোনো বহিস্থ এজেন্টের শক্তি প্রয়োগ না করি, তাহলে তার গতিটা কোন দিকে আছে সেটাই হচ্ছে তার নতিমাত্রা। সেটাই হলো তার নতিমাত্রা, একদম স্বাভাবিক সিম্পলে যদি আমরা ভাবি। তাহলে ঘনত্বের নতিমাত্রা হচ্ছে সবসময়, তাহলে যেখানে উচ্চ ঘনত্ব আছে সেখান থেকে নিম্ন ঘনত্বে যাবে, এটাই হচ্ছে তার ঘনত্বের নতিমাত্রা। তাহলে এইবার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই ব্যাপন হচ্ছে এই ঘনত্বের নতিমাত্রা এবং ব্রাউনিয়ান চলন এবং রাসায়নিক বিভব, তড়িৎ বিভব এবং ঘনত্বের নতিমাত্রার বিভব এর সঙ্গে রিলেটেড। এই কটা জিনিসকে আমাদেরকে কম্পিটিটিভ এক্সামের জন্য শুধু এইটুকুগুলোকে রিলেট করে মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব তাহলে ব্যাপন বা ডিফিউশন কি কি বিষয়ের উপরে তাহলে নির্ভরশীল। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে ব্যাপন বা ডিফিউশন কি কি বিষয়ের উপরে নির্ভরশীল। তাহলে প্রত্যেকটা জিনিসই তার পারিপার্শ্বিকের সঙ্গে নির্ভর থাকে। তো পারিপার্শ্বিক বলতে কি বুঝি? তা পারিপার্শ্বিক বলতে বুঝি আমরা যে কোনো, যেহেতু পরিবেশের মধ্যে বাস করি, তাহলে পরিবেশের একটা তাপমাত্রা থাকে। পরিবেশের কি কি থাকে? পরিবেশের টেম্পারেচার বা তাপমাত্রা। তাহলে এই যে টেম্পারেচারকে আমরা দেখছি, এই টেম্পারেচার কিভাবে কাজ করে? যদি আমরা কোনো পরিবেশের টেম্পারেচারকে ইনক্রিজ করি, তাহলে দেখা যাবে সেখানে যে কোনো জিনিস দ্রুত বিস্তার লাভ করছে অণুগুলো। অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজ করলে ব্যাপনও ইনক্রিজ করছে, অর্থাৎ ডিফিউশন রেটও ইনক্রিজ করছে। তাহলে টেম্পারেচারের সঙ্গে এটা প্রপোর্শনাল আছে। এই টেম্পারেচারের সঙ্গে এটা কি আছে? প্রপোর্শনাল রিলেশনে আছে। এই জন্য আমরা কোনো কিছু, যদি কোনো খাদ্যদ্রব্য ফ্রিজে থাকে, তার থেকে যত সুন্দর দ্রুত ফ্রেগরেন্স আসে, সেটা যদি রান্না করা হয় তার থেকে সুগন্ধটা অনেক বেশি ছড়িয়ে পড়ে। তো এই জন্য আমরা যদি দেখি তাহলে টেম্পারেচার কিন্তু প্রপোর্শনাল। অর্থাৎ যখন টেম্পারেচার ইনক্রিজ করবে ডিফিউশন রেট ইনক্রিজ করবে, টেম্পারেচার যখন নেমে যাবে অর্থাৎ ডিফিউশন রেট ডিক্রিজ করবে।
এরপরে আসি আমাদের যেটা, সেটা হচ্ছে মিডিয়াম অফ ডিফিউশন, অর্থাৎ ব্যাপন কোন মাধ্যমে হচ্ছে, ব্যাপন কোন মাধ্যমে হচ্ছে, মিডিয়াম অফ ডিফিউশন। তাহলে মিডিয়াম অফ ডিফিউশন কিভাবে কাজ করে? সাপোজ একটা সলিড পার্টিকেল আছে, একটা গ্যাসিয়াস পার্টিকেল আছে, একটা লিকুইড পার্টিকেল আছে। তাহলে সলিড, গ্যাস অ্যান্ড লিকুইড পার্টিকেল। তাহলে আমরা যদি দেখি সলিড পার্টিকেলটা যদি ডিফিউট হতে যে পরিমাণ টাইম নেবে, গ্যাস পার্টিকেল হলে তার থেকে অনেক দ্রুত ডিফিউট হয়। আবার লিকুইড পার্টিকেল গ্যাসের থেকে কম বাট সলিডের থেকে বেশি হারে ডিফিউট হচ্ছে। অর্থাৎ যে মিডিয়ামে ডিফিউশন হচ্ছে সেই মিডিয়ামটা কি টাইপের মিডিয়াম আছে তার উপরেও কিন্তু ডিফিউশন রেট ডিপেন্ড করছে। এরপরে আসি ভিসকোসিটি অফ দ্য মিডিয়াম। এটা মাথায় রাখতে হবে, আমাদের কোশ্চেন এখান থেকে আসে। অর্থাৎ এখানে কোশ্চেন এখান থেকে আসে যে একটা গ্লিসারিন আর ওয়াটার, গ্লিসারিনের মধ্যে 1 ফোঁটা কালি ফেলা হলো, ওয়াটারে 1 ফোঁটা কালি ফেলা হলো, কোন ক্ষেত্রে ডিফিউশন রেট হাই থাকবে? অবভিয়াসলি ওয়াটার। তার কারণ হচ্ছে গ্লিসারিন মিডিয়ামের যে ভিসকোসিটি তা ওয়াটার থেকে অনেক বেশি হাই। তাহলে যে মিডিয়াম যত বেশি ভিসকাস হয়, অর্থাৎ যে মিডিয়ামের সান্দ্রতা যত বেশি হয়, সেই মিডিয়ামে ডিফিউশন রেট তত স্লো হয় বা তত ধীর গতির হয়। আমাদের শুধু এইটুকু মনে রাখলেই চলবে। এরপরে আমরা যদি আসি, এরপরে যেটা দেখব সেটা হচ্ছে সলিবিলিটি অফ দ্য মিডিয়াম বা দ্রাব্যতা। সলিবিলিটি অফ দ্য মিডিয়াম অর্থাৎ কোনো একটা দ্রবণকে আমরা যদি নিই, তাহলে সেই দ্রবণের যে দ্রবণের দ্রাব অণুটা আছে, অর্থাৎ সলিউট অ্যান্ড সলভেন্ট, আমরা একটা সলিউশন বলতে সলিউট অ্যান্ড সলভেন্টকে বুঝি। তাহলে সলিউট সলভেন্টের মধ্যে যত দ্রুত নিমজ্জিত হতে পারবে সেই দ্রবণে ব্যাপন হার তত বেশি বাড়বে, সেই দ্রবণের ব্যাপন হার তত বেশি বাড়বে। এবং অন্যান্য যে সম্পর্কগুলো আছে সেগুলো হচ্ছে তার যে আণবিক গুরুত্ব বা আণবিক ভর, আণবিক গুরুত্ব নয়, আণবিক ভরের উপর নির্ভর করে, আরও আণবিক ভরের উপর নির্ভর করে। তো আণবিক ভর সেটা তার বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। আমাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে এতটা ডিটেলস দরকার নেই, তাই ওগুলোকে দেওয়া হলো। শুধুমাত্র এই 4টেকে ফোকাস রাখলে হবে, টেম্পারেচার, মিডিয়াম অফ ডিফিউশন, ভিসকোসিটি আর সলিবিলিটি। এই 4টের ওপরে মানে যে আর কি আমাদের ডিফিউশন রেট আছে সেটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে। এরপরে আমরা যেটা যাব, ডিফিউশনের প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট কোথায় কোথায় আছে বায়োলজিতে। তাহলে প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট বা অ্যাপ্লাইড পার্ট। তাহলে ডিফিউশনের অ্যাপ্লাইড পার্ট কোথায়? আচ্ছা, আমরা সালোক সংশ্লেষ নামক একটা ফিজিওলজিক্যাল প্রসেসের নাম জানি, যেটা প্রত্যেকটা উদ্ভিদ সেলে অর্থাৎ যে কোনো সবুজ উদ্ভিদ কোষে সেটা সংগঠিত হয়। তাহলে সবুজ উদ্ভিদ কোষে কী হয়? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ হয়। এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। তো এই ফিজিওলজিক্যাল প্রসেসের ক্ষেত্রে যখন সংগঠিত হয় তখন যে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলি আমরা, যে লিভসের যে স্টোমাটা থাকে, সেই স্টোমাটা বারবার ওপেন হয় এবং ক্লোজ হয়। ওপেন হওয়ার কারণ হচ্ছে যেহেতু সালোক সংশ্লেষের সময় কার্বন ডাই অক্সাইডের প্রবেশের প্রয়োজন হয়, তাহলে স্টোমাটার ওপেন হওয়াটা, এই ওপেন হয়ে সে তো আর ভিতরে নিয়ে যাচ্ছে না, তাহলে কিভাবে যায়? গ্র্যাডিয়েন্ট নতিমাত্রার উপরে ভিত্তি করে যায়। তখন বডির ভিতরে তার সালোক সংশ্লেষ অর্থাৎ পত্ররন্ধ্রের ভিতরে যে সেলগুলো থাকে সেইখানে যে পোর্স থাকে, সেই পোর্স ওপেন হয়, ওপেন হয়ে তার ভিতরে কার্বন ডাই অক্সাইডের মাত্রাকে অনেক নিম্ন অর্থাৎ তার ডেন্সিটিকে নিম্নমানের করে বা কনসেন্ট্রেশনকে লো করে। যখন কনসেন্ট্রেশন লো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, বাইরের কনসেন্ট্রেশন যেহেতু হাই থাকে তখন কার্বন ডাইঅক্সাইড তার ইনসাইডে প্রবেশ করছে। ঠিক একই রকমভাবে অক্সিজেন সিমিলারভাবে বাইরে বেরিয়ে আসছে। এটা গেল। এরপরে শ্বসনের ক্ষেত্রেও সিমিলার প্রসেস ঘটে থাকে। এটা তার প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট। এরপরে আমরা আসি এরকমই তাহলে ডিফিউশন থেকে মোটামুটি আমাদের যে ধরনের জায়গাগুলো ফিল্ডগুলো কভার করে আমরা সেটা দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ। অসমোসিস বা অভিস্রবণ।
তাহলে অসমোসিস বা অভিস্রবণ কি? আমরা যে একটু আগে ডিফিউশন যেরকম একটা প্রসেস দেখলাম বায়োফিজিক্সের প্রসেস, অসমোটিক ঠিক সিমিলার প্রসেস। কিন্তু এই অসমোসিসের জন্য যে কন্ডিশনগুলো দরকার হয় আর ডিফিউশনের ক্ষেত্রে একটা যে কন্ডিশনগুলো দরকার হয় তার মধ্যে একটা সিমিলার একটু পার্থক্য আছে, তাই জন্য এটাকে আলাদা একটা নামাঙ্কিত করা যায়। কিন্তু যদি আমরা অসমোসিসকে দেখি লার্জার পার্টে দেখি, লার্জার পার্টে অসমোসিস ইজ আ পার্ট অফ ডিফিউশন। অসমোসিস ওয়ান টাইপ ডিফিউশন। ওয়ান টাইপ ডিফিউশন কীভাবে আর অসমোসিস কী জিনিস সেটা এবার আমরা দেখছি। যদি অর্ধভেদ্য একটা পর্দা থাকে, অর্ধভেদ্য পর্দার উভয় পাশে যদি একই প্রকারের দ্রবণ থাকে, শর্ত হচ্ছে একই প্রকারের দ্রবণ, অর্থাৎ সিমিলার সলিউশন যদি থাকে, সিমিলার টাইপ সলিউশন, তাহলে এখানে যদি এখান থেকে তাহলে এই মাধ্যমের যে সলিউশন আছে আর এই মাধ্যমের যে সলিউশন আছে এর ডেনসিটি, সলিউশন ডেনসিটি আর এর ডেনসিটি কে আমরা চেক করি। তাহলে এর ডেনসিটি যদি হায়ার হয় আর এর ডেনসিটি যদি লেজার হয়, ঠিক আছে, তাহলে এর ডেনসিটি গ্রেটার, এর ডেনসিটি লেজার। তাহলে এর ডেনসিটি যদি গ্রেটার হয়, ডেনসিটি যদি লেজার হয়, তাহলে যার ডেনসিটি লেজার তার থেকে এখানে যেহেতু সলিউশন আছে, আমি সলিউশন মানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, সলিউট প্লাস সলভেন্ট, সলিউট প্লাস সলভেন্ট। তাহলে এর এখান থেকে যে সলভেন্ট আছে, সলভেন্টের মলিকিউলগুলো মুভ করবে, নট সলিউট মুভ করবে না। এখানে একটা পর্দা থাকবে, পর্দাটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। এই অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এর সলভেন্টের যে মলিকিউলস আছে সেটা মুভ করছে। এখন যদি আমরা এটাকে কিভাবে, আমরা যে বলছি যে সলভেন্টের মলিকিউল মুভ করছে অথচ আমরা দেখেছি যে ডেনসিটি হায়ার থেকে ডেনসিটি লোয়ারের দিকে ডিফিউশন হয়, ডিফিউশনের ক্ষেত্রে কেসটা হচ্ছে ডেনসিটি হায়ার থেকে লোয়ার। তাহলে আমি কিন্তু একটু আগে বললাম যে অসমোসিস ইজ আ টাইপ অফ ডিফিউশন, তাহলে এখানে কন্ট্রাডিক্ট হচ্ছে কি হচ্ছে না? কন্ট্রাডিক্ট হচ্ছে। কিন্তু আমরা ডিপলি যদি ভেবে দেখি, এখানে যদি 10 লিটার ওয়াটার থাকে আর তার মধ্যে যদি 8 কিলোগ্রাম সুগার থাকে, আর এখানে যদি 15 লিটার ওয়াটার থাকে আর এখানে যদি 8 কিলোগ্রাম সুগার থাকে, তাহলে আমরা যদি দেখি সলভেন্টের ডেনসিটি কোথায় বেশি? সলিউশন ডেনসিটি এটা লো, সলিউশন ডেনসিটি হাই, বাট সলভেন্ট ডেনসিটি কিন্তু এখানে বেশি, কারণ এখানে 15 লিটার ওয়াটার আছে। 15 লিটারের টোটাল যা মলিকিউল আর 10 লিটারের টোটাল যা মলিকিউল, তাহলে এখানে কিন্তু মলিকিউলের অর্থাৎ সলভেন্টের মলিকিউলের ডেনসিটি এখানে হাই। সলভেন্টের মলিকিউলের ডেনসিটি হাই হওয়ার জন্য এই হাই ডেনসিটি মলিকিউল লো ডেনসিটিতে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে অসমোসিস ইজ আ টাইপ অফ ডিফিউশন, এটা আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে অসমোসিস হওয়ার জন্য এখানে আমি একটা কথা বলেছিলাম যে সেমি পারমিয়াবল মেমব্রেনের শর্ত দিয়েছিলাম। তাহলে সেমি পারমিয়াবল মেমব্রেনের যদি শর্ত দিই, তাহলে এই পারমিয়াবল মেমব্রেন কি জিনিস, তাহলে কত রকমের মেমব্রেন হয়, পারমিয়াবিলিটি অফ মেমব্রেন বা পর্দার ভেদ্যতা যদি আমরা দেখি, এখানে একটা পর্দা ব্যবহার করেছি মেমব্রেন, যে মেমব্রেনের যে পারমিয়াবিলিটি আমরা যদি চেক করি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য পারমিয়াবিলিটি বা ভেদ্যতা অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য পারমিয়াবিলিটি, মেমব্রেন আর 4 টাইপ, মেমব্রেন আর 4 টাইপস। অর্থাৎ ভেদ্যতা অনুসারে যত পর্দাকে দেখব আমরা, পর্দা 4 রকমের হয়। 1, ইমপারমিয়াবল মেমব্রেন বা অভেদ্য পর্দা। ইমপারমিয়াবল
ইমপারমিয়াবল মেমব্রেন। এখন প্রশ্ন হচ্ছে ইমপারমিয়াবল মেমব্রেন কারা? তো ইমপারমিয়াবল মেমব্রেনের ক্ষেত্রে আমরা একটা সলিউশন বলতে সলিউট আর সলভেন্ট বুঝেছি। তাহলে এই মেমব্রেনের মধ্যে দিয়ে আইদার সলিউট আর সলভেন্ট অথবা বোথ মুভ করবে। তাহলে যার মধ্যে দিয়ে না টোটাল সলিউশনই মুভ করতে পারে না, অর্থাৎ না সলিউট না সলভেন্ট, কেউই মুভ করতে পারে না, যে মেমব্রেনের মধ্যে দিয়ে সলিউট অ্যান্ড সলভেন্ট বোথ কেউই মুভ করতে পারে না, তার ক্ষেত্রে আমরা বলি ইমপারমিয়াবল মেমব্রেন। এক্সাম্পল কিউটিকল, উদ্ভিদ কোষের বা যে কিউটিকল আবরণী থাকে উদ্ভিদের, এই কিউটিকল আবরণী কিন্তু ইমপারমিয়াবল মেমব্রেনের মতো কাজ করে। তাহলে ইমপারমিয়াবল মেমব্রেনের মধ্যে সলিউট সলভেন্ট কেউই মুভ করতে পারবে না। এরপরে আসি পারমিয়াবল মেমব্রেন। এরা বোথ সলিউট অ্যান্ড সলভেন্ট বোথ মুভ করতে পারে, সলিউট অ্যান্ড সলভেন্ট বোথ মুভ করতে পারে। তাহলে এইবার ইমপারমিয়াবল মেমব্রেন কারা? একদম সিম্পলি যদি আমরা দেখি ফিল্টার পেপার, যার মধ্যে দিয়ে বোথ সলিউট অ্যান্ড সলভেন্ট বোথ মুভ করতে পারে, তাহলে সেটা হয়ে গেল ফিল্টার পেপার। এইবার যেখানে গল্পটা শুরু হয় অভেদ্য আর ভেদ্য পর্দা, এর মাঝখানে দুজন আছে, একজন হচ্ছে সেমি পারমিয়াবল। এই সেমি পারমিয়াবল পর্দা যদি হয় সেখানে সলিউট মুভ করতে পারে না কিন্তু সলভেন্ট মুভ করতে পারে, সলিউট মুভ করতে পারে না কিন্তু সলভেন্ট মুভ করতে পারে, সে হচ্ছে সেমি পারমিয়াবল মেমব্রেন। আর সাথে আর একটা যেটা লিখছি সেটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। প্রশ্ন এখান থেকে আসে, সেমি পারমিয়াবল মেমব্রেন আর সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। এখন এই সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেনের ক্ষেত্রে সলিউটও মুভ করে সলভেন্টও মুভ করে। তাহলে গল্পটা কিরকম হয়ে গেল? সলিউটও যদি সলভেন্টও যদি মুভ করতে থাকে তাহলে এই পারমিয়াবল মেমব্রেন তো আমার পারমিয়াবল মেমব্রেনের মধ্যে হয়ে গেল, সিলেক্টিভলি পারমিয়াবল কেন? এখানে কিছু পরিমাণ দ্রাবকণাকে মুভ করতে হয়, অর্থাৎ এর মধ্যে রেস্ট্রিকশন আছে, সার্টেন রেস্ট্রিকশন। কিছু পরিমাণ সলিউট কণা, সব সলিউট পার্টিকেল নয়, কিছু পরিমাণ সলিউট পার্টিকেল যদি মুভ করতে পারে, অর্থাৎ যতগুলো থাকবে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে সলিউট পার্টিকেলগুলো আছে অর্থাৎ মাইক্রো সলিউট পার্টিকেল, তারাই শুধুমাত্র মুভ করতে পারবে, সেক্ষেত্রে এটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়াবল। আর আগে যেটা বললাম সেটার ক্ষেত্রে সলিউটের জন্য পুরোপুরি রেস্ট্রিকশন কিন্তু সলভেন্টের জন্য খোলা আছে, সেই ক্ষেত্রে সেমি পারমিয়াবল। এবার প্রশ্ন হচ্ছে বাস্তবে সেমি পারমিয়াবল মেমব্রেনের কোনো অস্তিত্ব নেই, বাস্তবে সেমি পারমিয়াবল মেমব্রেনের কোনো অস্তিত্ব নেই। যা অস্তিত্ব আছে ম্যাক্সিমাম সেটা হচ্ছে ইমপারমিয়াবল, পারমিয়াবল আর সিলেক্টিভলি পারমিয়াবল। কিন্তু যদি আমরা অবিশ্রবণের ক্ষেত্রে বলেছিলাম সেখানে কিন্তু কথাটা সেমি পারমিয়াবল বলেছিলাম, তাহলে এখানে কিন্তু অবশ্যই যে সলিউট কণা আছে সেই সলিউট কণা মুভ করছে নাই ধরে নিয়েছিলাম, কিন্তু রিয়েলিটিতে দেখা যায় কিছু পরিমাণ সলিউট কণাও কিন্তু মুভ করে। এরপরে আসি, এর মধ্যে নিয়ার অ্যাবাউট কাকে ধরা হয়? এখানে একটা যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে পার্চমেন্ট পেপার। এই পার্চমেন্ট পেপার হচ্ছে আমাদের সেমি পারমিয়াবল মেমব্রেনের একটা নিয়ার অ্যাবাউট এক্সাম্পল, পার্চমেন্ট পেপার। এইবার আমরা আসি আমাদের যে প্লাজমা মেমব্রেন অফ সেল। তো এই প্লাজমা মেমব্রেন অফ সেল যদি আমরা দেখি তাহলে সেটা কার মধ্যে ফেলবো? আমাদের প্লাজমা মেমব্রেন অফ সেল সে সলভেন্টকেও মুভ করতে দেয়, তার সাথে কিছু পরিমাণ ফুড পার্টিকেল এবং কিছু পরিমাণ গ্যাসিয়াস পার্টিকেলকেও মুভ করে, অর্থাৎ সার্টেন সলিউটকেও মুভ করতে দেয়। তাহলে আমাদের যে প্লাজমা মেমব্রেন আছে, সেলের যে প্লাজমা মেমব্রেন, সেটা কিন্তু সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। যদি কোনো অপশানে সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন উল্লেখ থাকে সেখানে আমাকে সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন আনসার করতে হবে। যদি সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন না থাকে সেক্ষেত্রে সেমি পারমিয়াবল মেমব্রেন আমাদের সেল মেমব্রেনের ক্ষেত্রে আনসার হবে, এটা মাথায় রাখতে হবে। এইবার আমরা যেটা দেখলাম একটু আগে আর একটা কথা বলেছিলাম যে ইমপারমিয়াবল মেমব্রেনের ক্ষেত্রে আমি কিউটিকল বলেছিলাম, কিন্তু পারমিয়াবলের ক্ষেত্রে আমি কোনো এক্সাম্পল বলিনি।
এইবার আমি পারমিয়াবেলের ক্ষেত্রে যেটা হবে, সেই পারমিয়াবেলের এক্সাম্পলটা হবে এই পারমিয়াবেল মেমব্রেনের যদি আনসার দেয়, সেখানে সবচেয়ে হাস্যকর লাগে সে হচ্ছে সেল ওয়াল। এখন প্রশ্ন হচ্ছে সেল ওয়াল তো কি, তাহলে সেল ওয়াল কি করে, সেল ওয়াল তো নির্জীব, তাহলে সেল ওয়াল পারমিয়াবেল কি? এখানে প্রশ্নটা হচ্ছে সজীব বা নির্জীবের নয়, এখানে প্রশ্নটা হচ্ছে তার মধ্যে দিয়ে পদার্থের উপাদান প্রবেশ করতে পারে কি পারে না। তাই জন্য পারমিয়াবেল মেমব্রেনের পারফেক্ট আনসার হচ্ছে সেল ওয়াল। অপশানে সেল ওয়াল থাকলে সেল ওয়াল হবে। এরপরে আমাদেরকে যেখানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যেই অসমোসিস পড়লাম, ঠিক আছে, এই অসমোসিসের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে আমাদের যত ফুড স্টাফ আছে, যত আমরা খাদ্য গ্রহণ করছি তার ফুড স্টাফ সেলের মধ্যে ইনফিউজ হচ্ছে, সেলের মধ্যে যে মানে এক্সক্রিশন যেগুলো হচ্ছে, সেল থেকে যে এক্সক্রিশনারি অর্থাৎ রেচন পদার্থ তৈরি হচ্ছে, বিপাকীয় বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, তার বাইরে আসার যে প্রক্রিয়া, এই সমস্ত কিছু সংগঠিত হচ্ছে কার মাধ্যমে? এই সমস্ত কিছু সংগঠিত হচ্ছে আমাদের অসমোসিস বা অভিস্রবণের মাধ্যমে। তাহলে এর একটা লার্জিক্যাল ইম্প্যাক্ট কি? ডিফিউশন বা ব্যাপক। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা যে অভিস্রবণ পড়লাম, এই অভিস্রবণের কিছু রিলেটেড কিছু বিষয়বস্তুকে এবার আমরা দেখি। এরপরে আমরা আসি, ধরি যদি এই অভিস্রবণ যদি আমরা দেখি, তো এখানে এই অভিস্রবণের ক্ষেত্রে দুটো জিনিসকে দেখব। একটা হচ্ছে এন্ডো অসমোসিস, একটা এক্সো অসমোসিস, অর্থাৎ অভিস্রবণ প্রধানত দুই রকমের। তাহলে আমরা যে দেখলাম টাইপ অফ অসমোসিস, এইখান থেকে একটা কোশ্চেন আসে। তাহলে একটা হচ্ছে এন্ডো অসমোসিস, আর একটা হচ্ছে এক্সো অসমোসিস। তাহলে এন্ডো অসমোসিস আর এক্সো অসমোসিস বুঝতে গেলে আমাদের তিনটে জিনিসকে একটু বোঝার দরকার। একটা হচ্ছে হাইপোটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন, যদিও এটা আমি আগের ক্লাসে নিয়েছি, আর একটা আইসোটনিক সলিউশন। তাহলে হাইপোটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন আর আইসোটনিক সলিউশন, বাংলায় বললে লঘু স্মারক মাধ্যম বা লঘু স্মারক দ্রবণ। হাইপারটনিক সলিউশন হচ্ছে অতি স্মারক মাধ্যম বা সলিউশন, আর আইসোটনিক হচ্ছে সমস্মারক মাধ্যম বা দ্রবণ বা সলিউশন। তাহলে টাইপ অফ অসমোসিসে যদি দেখি, একটা এন্ডো অসমোসিস, একটা এক্সো অসমোসিস। এইবার তাহলে কোষের মধ্যে আমরা যদি একটা সিম্পল একটা সেল নিই, এখানে যদি একটা সেলকে কল্পনা করি, এখানে একটা সেল আছে, এই সেলকে যদি আমরা কল্পনা করি, সেলটাকে একটা সলিউশনের মধ্যে আমরা ইনফিউজ করলাম। এই সলিউশনের ইনফিউজ করার পরে এই সলিউশনটা যদি বাইরের সলিউশন, একটা পরিবেশের সলিউশন বা একটা বাইরের সলিউশন, একটা কোষের সলিউশন, কোষের ভিতরে একটা দ্রবণ আছে, এর ভিতরে একটা সলিউশন আছে, এর বাইরে একটা সলিউশন আছে। যদি বাইরের সলিউশনটা ভিতরের সলিউশন থেকে লঘু হয়, অর্থাৎ ডাইলিউট সলিউশন হয়, ইংরেজিতে ওখানে ডাইলিউট থাকবে অপশানে, ডাইলিউট সলিউশন হয়, তাহলে ডাইলিউট সলিউশন হলে সেই ক্ষেত্রে আমরা হাইপোটনিক বলবো। অর্থাৎ যদি পরিবেশের যে দ্রবণটা আছে, পরিবেশের দ্রবণ আর কোষের দ্রবণ থেকে যদি পরিবেশের দ্রবণ লঘু হয়, সেক্ষেত্রে সেই দ্রবণকে আমরা বলি লঘু স্মারক বা হাইপোটনিক সলিউশন। কোষের ক্ষেত্রে এটা হচ্ছে, কোষের নিরিখে এটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। এরপরে আমরা যদি যাই হাইপারটনিক, সিমিলার ঘটনা যদি তার উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ যদি বাইরের এটা ঘন হয়, অর্থাৎ কনসেন্ট্রেটেড হয় এবং ভিতরেরটা যদি লঘু হয়, তাহলে সেক্ষেত্রে কোষের নিরিখে বাইরের দ্রবণটা হচ্ছে হাইপারটনিক বা অতি স্মারক
দ্রবণ, হাইপারটনিক সলিউশন বা অতিসারক দ্রবণ। আর এই দুটো দ্রবণের যদি ঘনত্ব সেম হয়, এই দুটো দ্রবণের ঘনত্ব সেম হয়, তাহলে সেটাকে আমরা বলি আইসোটনিক সলিউশন। এইবার আমরা এন্ডোঅসমোসিস আর এক্সোঅসমোসিস বোঝার জন্য আমরা যেটাতে উদাহরণ হিসাবে নেব, সেটা হচ্ছে একটা কোশ্চেন পরীক্ষায় প্রচুর আসে, সেটা হচ্ছে আরবিসি যে সলিউশন থাকে, অর্থাৎ লোহিত রক্তকণিকার যে দ্রবণ থাকে, এই লোহিত রক্তকণিকা কার সঙ্গে সমতুলনীয়? এই লোহিত রক্তকণিকা হচ্ছে 0.9% NaCl এর সঙ্গে আইসোটনিক। 0.9% NaCl সলিউশনের সঙ্গে লোহিত রক্তকণিকার সলিউশন হচ্ছে আইসোটনিক। যদি 0.9% সলিউশনের সঙ্গে লোহিত রক্তকণিকা আইসোটনিক হয়, তাহলে এর থেকে কম যে কোনো কিছুর সাথে সে হাইপোটনিক, আর এর থেকে বেশি যে কোনো কিছুর সঙ্গে সে হাইপারটনিক। তাহলে যদি বলা হয় আরবিসি কার সাপেক্ষে হাইপারটনিক, আর কার সাপেক্ষে হাইপোটনিক, আর কার সাপেক্ষে আইসোটনিক, অপশানে প্রচুর আসে, আমাদেরকে খেয়াল রাখতে হবে 0.9% সলিউশনটা হচ্ছে NaCl সলিউশনটা হচ্ছে বেস্ট সলিউশন। যদি এর সঙ্গে ইকুয়াল হয় তাহলে আমরা বলবো আইসোটনিক, এর থেকে যদি কম হয় তাহলে আমরা বলবো সেটা হচ্ছে হাইপোটনিক, আর এর থেকে যদি বেশি হয় তাহলে বলবো হাইপারটনিক। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইবার যদি আমরা একটা সেলকে এরকম হাইপোটনিক সলিউশনে রাখি, যদি আমরা এরকম একটা সেলকে হাইপোটনিক সলিউশনে রাখি, তাহলে কি ঘটবে? তাহলে সেল রাখলাম হাইপোটনিক সলিউশন, আমি এখানে এখন ডিরেক্ট হাইপোটনিক হাইপারটনিক বুঝে গেছি আমরা যেহেতু, তাহলে আমরা হাইপোটনিক সলিউশন ইউজ করলে বুঝতে পারবো। হাইপোটনিক যদি সলিউশন হয়, তাহলে এখানে যেহেতু মলিকিউলসের গতি উভয় পক্ষেই হয়, তাহলে সবচেয়ে যেখানে মলিকিউলসগুলো থাকবে, অর্থাৎ সলভেন্ট মলিকিউলস, সবচেয়ে বেশি মলিকিউলস ইনসাইডে যাবে, কিছু মলিকিউলস বাইরে আসবে, অর্থাৎ মলিকিউলসের এই কোষের ভিতরে প্রবেশ করার হার সবচেয়ে বেশি। তাহলে আস্তে আস্তে যদি কোষের মধ্যে প্রবেশ করতে থাকে, তাহলে এই কোষটা কি ঘটবে? এই কোষটা রসস্ফীতি ঘটবে। ইংরেজি টার্ম রসস্ফীতির টার্জিড, টার্জিড এই কথাটা লেখা থাকবে। তাহলে এই সেলটা কি হবে? রসস্ফীতি ঘটবে বা টার্জিড বা স্ফীত হয়ে উঠবে। তাহলে অর্থাৎ যে অণুগুলো ছিল এই অণুগুলো ভিতরের দিকে গেল, অর্থাৎ কোষের অভ্যন্তরে প্রবেশ করলো। এই প্রক্রিয়াকে আমরা বলি এন্ডোঅসমোসিস। আর যখন আরবিসি বা লোহিত রক্তকণিকার ক্ষেত্রে এই এন্ডোঅসমোসিস ঘটবে, আরবিসিকে যদি আমরা এরকম হাইপোটনিক সলিউশনে অর্থাৎ 0.9% সলিউশনে লেস সলিউশনে রাখি, তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণ বাইরে থেকে সলিউশন গিয়ে আস্তে 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 আরবিসিটাকে কি করবে? ফাটিয়ে দেবে, অর্থাৎ বিদীর্ণ করে দেবে। এইখানে যে টার্মটা ইউজ হয়, অর্থাৎ লোহিত রক্তকণিকাকে যদি হাইপোটনিক সলিউশনে রাখার ফলে ফেটে যায়, তখন সেটাকে আমরা বলি হিমোলাইসিস। পরীক্ষায় প্রচুর আসে কোশ্চেন, হিমোলাইসিস কি? হিমোলাইসিস হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা ফেটে যাওয়া, ব্রাস্ট আউট হওয়া বা টার্জিড অবস্থায় থাকাকেও আমরা অনেক ক্ষেত্রে হিমোলাইসিস বলি। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এক্সোঅসমোসিস। ঠিক যদি এটাকে আমরা একদম সিমিলার হাইপারটনিক সলিউশনে রাখি, হাইপারটনিক সলিউশনে রাখি, তাহলে এই সাইকেলটা ঘুরে যাবে, অর্থাৎ এর থেকে প্রচুর পরিমাণ জল বাইরে বেরিয়ে যাবে, প্রচুর পরিমাণ জল বাইরে বেরিয়ে যাবে। আর যখনই বাইরে বেরোতে থাকবে আর অল্প পরিমাণ ভিতরে ঢুকবে, যেহেতু উভয়মুখী গতি থাকে, ব্রাউনিয়ান মুভমেন্ট, তাহলে প্রচুর পরিমাণ যদি সলিউশন বাইরে বেরোতে থাকে, তাহলে আস্তে 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 এইটা কি হয়ে যাবে? টার্জিডের বদলে রস শিথিল হয়ে যাবে। কি হবে? রস শিথিল বা ফ্ল্যাক্সিড হবে। কি ঘটবে? এটা ফ্ল্যাক্সিড হয়ে যাবে। অর্থাৎ এই ফ্ল্যাক্সিড হয়ে যাওয়ার ঘটনাকে আমরা কি বলি? আমরা বলি এক্সোঅসমোসিস। তাহলে এক্সোঅসমোসিসের এফেক্ট হচ্ছে ফ্ল্যাক্সিড, আর এন্ডোঅসমোসিসের এফেক্ট হচ্ছে টার্জিড। এরপরে এইখানে আমরা যেটা শিখবো, এই এন্ডোঅসমোসিস আর এক্সোঅসমোসিসের জন্য উদ্ভিদ কোষে একটা ঘটনা ঘটে, যেটাকে আমরা প্লাজমোলাইসিস বলি। এবং প্লাজমোলাইসিস এবং ডিপ্লাজমোলাইসিসকে আমরা এখন বোঝার চেষ্টা করব। এখন আমরা যেটাকে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে প্লাজমোলাইসিস। কার ক্ষেত্রে দেখব?
আর ঠিক এর আরেকটা অপশন আছে ডিপ্লাজমোলাইসিস। তাহলে প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস কি জিনিস? আমরা একটু আগে যেটা পড়লাম এক্সো অসমোসিস আর এন্ডো অসমোসিস, সেইটার ক্ষেত্রে যদি দেখি প্লান্ট সেল যদি দেখি, তাহলে প্লান্ট সেলের ক্ষেত্রে কি হয়? প্লান্ট সেলের ক্ষেত্রে আমরা প্লান্ট সেল জানি এখান দিয়ে সেল ওয়াল থাকে, তাহলে প্লান্ট সেলে সেল ওয়াল থাকে, তাহলে সেল ওয়াল থাকে আর ইনসাইডে কি থাকে? সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেন যদি থাকে আর বাইরে যদি এটাকে যদি আমরা কোনো হাইপারটনিক সলিউশনে রাখি, এটাকে যদি আমরা হাইপারটনিক সলিউশনে রাখি, তাহলে কি ঘটবে? এর মধ্যে থেকে প্রচুর পরিমাণ মলিকিউলস বাইরে যেতে থাকবে, আর এর যে সাইটোপ্লাজমীয় স্কেল আছে আস্তে 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 সংকুচিত হতে থাকবে ধাপে ধাপে। তাহলে প্রথম যখন কোষ পর্দার সংকুচিত হয় তাকে বলা হয় প্রারম্ভিক প্লাজমোলাইসিস বা ইনসিপিটেশন প্লাজমোলাইসিস। আমাদের দরকার নেই অতটা, এখানে শুধু আমাদের মাথায় রাখতে হবে এর ক্ষেত্রে যে প্লাজমোলাইসিস টার্মটা আমরা খুব ইউজ করব সেটা হচ্ছে এর যে প্রোটোপ্লাস্ট আছে, সেই প্রোটোপ্লাস্টকে, অর্থাৎ এর মধ্যে যে প্রোটোপ্লাস্ট আছে সেটা এরকম সংকুচিত হয়ে একটা নির্দিষ্ট জায়গায় এসে জমা হয়ে যাবে, প্রোটোপ্লাস্টের সংকোচন ঘটবে। এই ঘটনাকে আমরা বলি প্লাজমোলাইসিস। আর যে সেলের মধ্যে এটা ঘটে তাকে বলা হয় প্লাজমোলাইজড সেল। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে অবশ্যই প্লান্ট সেলের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট প্লান্ট সেলে থাকবে। প্লান্ট সেলের ক্ষেত্রে যখন এরকমভাবে বাইরে বেরোতে থাকবে হাইপারটনিক সলিউশনে রাখতে হবে। অবশ্যই কন্ডিশনটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। স্টেটমেন্ট অ্যাসোসিয়েশনে দিলে আমাদেরকে এরকম 1-2 করে যদি দেয় অবশ্যই হাইপারটনিক হবে সলিউশনটা। তাহলে কোন সলিউশনে রাখবো? হাইপারটনিক সলিউশনে। কাকে রাখবো? প্লান্ট সেলকে রাখবো। প্লান্ট সেলকে রাখলে কি ঘটবে? এর যে সেল মেমব্রেন আছে সেল মেমব্রেন থেকে সেল মেমব্রেন পাঞ্চ করে, যেহেতু আমাদের সেল ওয়াল যেটা থাকে সেটা পারমিয়াবেল, সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়াবেল, তাহলে এর মধ্যে যখন রাখবো তখন এর একটা নির্দিষ্ট সার্টেন মলিকিউলসকে বাইরে এক্সিট করতে থাকবে, অর্থাৎ এক্সো অসমোসিস ঘটতে থাকবে। আর যখন এরকম এক্সো অসমোসিস ঘটতে থাকবে তখন এটা আস্তে 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 সংকুচিত হবে, কি এর সাইটোপ্লাজম স্তর প্রোটোপ্লাস্ট সহ সংকুচিত হবে। আর যখন সংকুচিত হবে পুরো জায়গাটা একটা সংকুচিত হয়ে একটা জায়গায় এসে স্থির হয়ে যাবে বা এক কোণায় অবস্থান করবে। এই রকম সিচুয়েশনকে, অর্থাৎ যদি এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় সেলের মধ্যে তখন এটাকে আমরা বলি এটা হচ্ছে সংকুচিত অবস্থায় এসে এরকম দাঁড়িয়ে যাবে। এই সিচুয়েশনকে আমরা বলি প্লাজমোলাইসিস। এই প্রক্রিয়াকে বলা হয় প্লাজমোলাইসিস। আর যে সেল এই ইফেক্টটাকে বলা হয় প্লাজমোলাইজড সেল, প্লাজমোলাইজড সেল। আচ্ছা, প্লাজমোলাইজড সেল তো গেল, তাহলে এর ঠিক উল্টো ঘটনা যদি এটাকে আমরা হাইপোটনিক সলিউশনে রাখি, যদি হাইপোটনিক সলিউশনে রাখি তাহলে ঠিক একই রকমভাবে সিমিলার এই পুরো সেলের মধ্যে আস্তে আস্তে আবার ওয়াটার প্রবেশ করবে এবং পুরোটাই আস্তে আস্তে আবার ঠিক আগের অবস্থানে ফিরে যাবে, যেটাকে আমরা ডিপ্লাজমোলাইসিস বলি। ডিপ্লাজমোলাইসিস বলি। এরপরে আমরা যেটাতে আসি সেটা হচ্ছে সেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অংশ এবং সেল যে এফেক্টিভটাকে কাজ করে থাকে সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস অ্যান্ড এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস। আচ্ছা, এন্ডোসাইটোসিস কি? এখন এই এন্ডোসাইটোসিস যদি আমরা দেখি তাহলে সেল আমরা দেখেছি যে সেল বিভিন্ন পর্যায়ে তার জল এবং জলের মধ্যে থাকা বিভিন্ন যে কোষীয় উপাদান সমূহ আছে তাকে তার ভিতরে নিতে থাকে। তাহলে কিভাবে নেয়? এই নেওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা যেটাকে বলি সেটার নাম হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ। অ্যাবজর্পশন বা শোষণ। এই শোষণ বা অ্যাবজর্পশন মূলত দুটো ভাবে ঘটে থাকে, এক প্যাসিভ আর এক অ্যাক্টিভ। তাহলে প্রত্যেকটা সেল তার জন্য যে কোনো জিনিসকে গ্রহণ করে দুটো প্রক্রিয়ায়। তাহলে কোষের মধ্যে কি দরকার? এটা যেহেতু কোষ তাহলে তার কোষের দরকার হচ্ছে জল এবং জলের দ্রবীভূত আয়ন সামগ্রী। তাহলে সেটাকে সে কি করে? অ্যাবজর্ব করে বা শোষণ করে। যে প্রক্রিয়া তার ভিতরে নেয়, অর্থাৎ কোষের মধ্যে যে প্রক্রিয়ায় একটা কোষ
তার বাইরের থেকে ওয়াটার অ্যান্ড ওয়াটার সলিউবল যে কম্পোনেন্টস আছে সেইগুলোকে যখন তার কোষের মধ্যে নিতে থাকে সেই প্রক্রিয়াকে আমরা বলি অ্যাবজর্পশন। এবার এই অ্যাবজর্পশন দুরকমভাবে হয়ে থাকে, একটা হচ্ছে প্যাসিভ, একটা অ্যাক্টিভ। তাহলে এবার আমরা প্যাসিভ অ্যাবজর্পশন জিনিসটা কি এটাকে যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে প্যাসিভ অ্যাবজর্পশন কি? প্যাসিভ অ্যাবজর্পশন হচ্ছে সিম্পলি জল যদি আমি উপরে রাখি সে নিচে গড়িয়ে যাবে। অর্থাৎ যদি কোনো মলিকিউলসকে যদি আমরা দেখি যে সে সেলের মধ্যে প্রবেশ করছে কিন্তু সেলের কোনো মলিকিউলার বা বিপাকীয় শক্তিকে কাজে লাগাচ্ছে না, তাহলে সেলের যদি কোনো বিপাকীয় শক্তিকে ব্যবহার না করে, সেলের বিপাকীয় শক্তিকে ব্যবহার না করে শুধুমাত্র স্বাভাবিকভাবে ঘনত্বের নতিমাত্রা, আমাদের এত ডিটেলস লাগবে না, যা শুধু প্যাসিভ আর অ্যাক্টিভ হয়, প্যাসিভের ক্ষেত্রে কি এফেক্ট হয় সেটা শুধু আমরা দেখে নেব। তাহলে কি বললাম, শুধুমাত্র ঘনত্বের নতিমাত্রার জন্য, ঘনত্ব বা রাসায়নিক বিভব, রাসায়নিক বিভব বা তড়িৎ বিভব এর নতিমাত্রার জন্য যদি স্বাভাবিকভাবেই অর্থাৎ কোষের কোনো বিপাকীয় শক্তিকে ব্যবহার না করে যে মলিকিউলসগুলো আছে সেটা যদি কোষের অভ্যন্তরে প্রবেশ করে তখন তাকে আমরা বলি প্যাসিভ ট্রান্সপোর্টেশন বা প্যাসিভ অ্যাবজর্পশন। এই প্যাসিভ অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, প্যাসিভ অ্যাবজর্পশন বা যদি আমাদের নিষ্ক্রিয় শোষণ যেটা বলি, এই ক্ষেত্রে আমাদের যেটা পরীক্ষায় সবচেয়ে আসে এটা তিন রকমভাবে ঘটে থাকে, কিন্তু আমাদের এত ডিটেলসে আমাদের কোনো যাওয়ার প্রয়োজন নেই। তিন রকম হয়, শুধু এটুকু মাথায় রাখলে হবে, কিন্তু আমাদের ডিটেলস দরকার নেই। সেখানে শুধু আমরা মনে রাখবো যে ফ্যাসিলিটেড ডিফিউশন যে ঘটনাটা ঘটে সেইখানে, অর্থাৎ মুক্ত ব্যাপন, এই মুক্ত ব্যাপনের মাধ্যমে ঘটে যখন, আরেকটা ঘটে সহায়ক ব্যাপন। তো ফ্রি ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, আরেকটা হচ্ছে যে মানে যে সেলের যে পোর্স আছে, সেল মেমব্রেনের যে পোর্স, সেইটার ডিপেন্ডেন্ট ডিফিউশন হয়ে থাকে। তো আমাদের সেখান থেকে শুধুমাত্র যেটার উপরে আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে অ্যাকোয়াপোরিন বলে যে প্রোটিনটা আছে, অ্যাকোয়াপোরিন প্রোটিন, এর কথাটা আমরা শুধু মনে রাখবো। এই অ্যাকোয়াপোরিন প্রোটিনের ক্ষেত্রে কি হয়, আমাদের যে ওয়াটার আছে অর্থাৎ জল, সেলের মধ্যে কি প্রবেশ করবে, জল প্রবেশ করবে কিসের মাধ্যমে, অ্যাকোয়াপোরিন যে আছে তার মাধ্যমে। তাহলে সেলের মধ্যে কি প্রবেশ করছে, এটা যদি আমরা একটা সেল ধরি তাহলে এর মধ্যে কি প্রবেশ করছে, ওয়াটার প্রবেশ করছে। কিসের জন্য ওয়াটার প্রবেশ করছে, এই অ্যাকোয়াপোরিনের জন্য। অ্যাকোয়াপোরিন ইজ আ টাইপ অফ প্রোটিন যেটা এই সেল যে ওয়াল আছে অর্থাৎ সেলের যে মেমব্রেন আছে এই মেমব্রেনের চারপাশে অবস্থান করে, গ্রুপ আকারে বা গুচ্ছ আকারে অবস্থান করে, যার জন্য নিষ্ক্রিয়, অবশ্যই প্যাসিভ অ্যাবজর্পশন প্রসেসে, নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়ায় এই অ্যাকোয়াপোরিনের জন্য কোষের মধ্যে জলের নিষ্ক্রিয় যে গমন ঘটে বা চলন ঘটে তাকে আমরা, যার জন্য ঘটে সেটার নাম হচ্ছে অ্যাকোয়াপোরিন। এইটাকে শুধু মাথায় রাখতে হবে পরীক্ষায়, অ্যাকোয়াপোরিন কী জিনিস। অ্যাকোয়াপোরিনের জন্য জলের প্যাসিভ ট্রান্সপোর্টেশন হয় কোষের কোষ পর্দার মাধ্যমে। এরপরে আমরা যেটাকে খেয়াল করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন। খুব মজার জিনিস অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন। এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন ঘটার জন্য যার ভূমিকা সেটা হচ্ছে কোষের বিপাকীয় প্রক্রিয়া বা মেটাবলিক রেট, বিপাকীয় প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে বিপাকীয় প্রক্রিয়া কিভাবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন ঘটাচ্ছে। তাহলে এই বিপাকীয় প্রক্রিয়া যখন সংঘটিত হয়, তাহলে আমি যখন একটা সেলকে দেখলাম, সেলের বাইরে আর ভিতরের মুভমেন্ট আস্তে 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 কী হবে, ঘনত্ব সমান হয়ে যাবে। যখন ঘনত্ব সমান হয়ে যাবে তখন সেলের যদি কোনো খাদ্যদ্রব্যকে নেওয়ার প্রয়োজন পড়ে বা কোনো উপাদানকে গ্রহণ করার প্রয়োজন হয় তখন সে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনে অংশগ্রহণ করে। কিভাবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনে অংশগ্রহণ করে, তার যে বিপাকীয় প্রক্রিয়া আছে এই বিপাকীয় প্রক্রিয়াকে ব্যবহার করে এর মধ্যে প্রেশার সৃষ্টি করে, অর্থাৎ একটা আলাদা চাপ সৃষ্টি করে, যে চাপের দরুন বাইরের খাদ্যবস্তু কোষের মধ্যে বা বাইরের যেসব উপাদানসমূহ কোষের মধ্যে প্রবেশ করে। এটাকে আমরা কি বলি, অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন বলি। এবার এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন ইফেক্টের জন্য আমরা যে বিষয়টাকে দেখব সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস। এই এন্ডোসাইটোসিস কি, এই এন্ডোসাইটোসিসকে দেখব যে কোষ যে কোনো জিনিসকে তার মধ্যে নিচ্ছে, তাহলে সেটা সলিড অবজেক্ট হতে পারে আবার লিকুইড অবজেক্ট হতে পারে। তাহলে কোষ যখন সলিড অবজেক্ট আর লিকুইড অবজেক্টকে তার মধ্যে গ্রহণ করে তার জন্য, অর্থাৎ কোষ তার বাইরে থাকা যে কোনো বস্তুকে তার ভিতরে নিচ্ছে, সেটাই হচ্ছে এন্ডোসাইটোসিস।
বা সেলের মধ্যে যাওয়াটাই হচ্ছে সাইটোসিস, এন্ডোসাইটোসিস। আর সেল থেকে এরকমভাবে অনেক এক্সক্রিশনারি উপাদান আছে বাইরে বের করছে, সেটা হচ্ছে যে প্রসেসে বের করছে সেটা অসমোসিস, কিন্তু সেলের বাইরে যাওয়ার ঘটনা হচ্ছে এক্সোসাইটোসিস। যে প্রসেসে বের করছে, আমি একটু আগে যে এক্সোসমোসিস এন্ডো অসমোসিস বললাম, এটা হচ্ছে প্রসেসটা হচ্ছে এন্ডোসমোসিস এক্সোসমোসিস। কিন্তু যদি ভিতরে নিচ্ছে এই ইফেক্ট ঘটনাটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। আর ভিতরে নিচ্ছে বাইরে বের করছে এই ঘটনাটাকে আমরা বলবো এক্সোসাইটোসিস। তাহলে এই এক্সোসাইটোসিস আর এন্ডোসাইটোসিসকে যদি আমরা দেখি তাহলে কীরকম দেখব। এন্ডোসাইটোসিস হচ্ছে, এন্ডোসাইটোসিস প্রক্রিয়া দ্বারা আমরা কি দেখতে পারি, সলিড উপাদানও ঢুকতে পারে, আবার লিকুইড উপাদানও ঢুকতে পারে। আচ্ছা, যখন সলিড উপাদানকে যদি দেখি, একটা সেল যদি হয়, সেলের এখানে যদি একটা কোনো সলিড বস্তু থাকে বা সলিড অবজেক্ট থাকে, এই সলিড অবজেক্ট যখন কোষের মধ্যে প্রবেশ করবে যে প্রক্রিয়ায়, সেই জন্য কোষ কী করবে, তার চারিপাশে একটা ফ্যাগোজোম সৃষ্টি করে। ফ্যাগোজোম, তাহলে ফ্যাগোজোম কি? ফ্যাগোজোম হচ্ছে, আর এটা যে প্রক্রিয়ায় তৈরি হয় সেটা হচ্ছে ইনভ্যাজিনেশন প্রসেস, আমাদের অত ডিটেলস লাগবে না। তো ইনভ্যাজিনেশন প্রসেসে তৈরি হয়, তাহলে ফ্যাগোজোমটা তৈরি হয়। আর এই ফ্যাগোজোম যে তৈরি হয়ে এই সলিড অবজেক্টকে আস্তে আস্তে সেল কী করে, তার মধ্যে নেয়। আর এখানে যে কাজ করে, এই ফ্যাগোজোম সৃষ্টি করার পরে, ফ্যাগোজোম সৃষ্টি হওয়ার পরে এর মধ্যে লাইসোজোম নামে একটা, আমরা কোষীয় অঙ্গাণুর কথা পড়েছিলাম, লাইসোজোম নামে একটা কোষীয় অঙ্গাণুর কথা পড়েছিলাম, যার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। হাইড্রোলাইটিক এনজাইম, এগুলো আমরা আগে পড়েছি যে লাইসোজোম থাকে, তার হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এই হাইড্রোলাইটিক এনজাইম কি করে, এইটাকে পাচিত করতে সাহায্য করে, অর্থাৎ এটাকে গ্রহণ করে তার কোষের অংশের মধ্যে যুক্ত করতে সাহায্য করে। এই যে ফ্যাগোজোম সৃষ্টি এবং হাইড্রোলাইটিক উৎসেচকের সাহায্যে এটাকে গ্রহণ করা, তাহলে এই যে পুরো প্রসেসটা ঘটে, এর নাম হচ্ছে সলিড ফ্যাগোসাইটোসিস। পরীক্ষায় কোশ্চেন আসে, ফ্যাগোসাইটোসিস সলিড অবজেক্টকে নেওয়া, ফ্যাগোসাইটোসিসের সঙ্গে রিলেটেড হচ্ছে ফ্যাগোজোম, হাইড্রোলাইটিক এনজাইম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে, ব্যাস কমপ্লিট। আর এই পুরো টোটাল ফ্যাগোসাইটোসিস প্রসেসকে সেল ইটিং বলা হয়, অর্থাৎ কোষের খাদ্য গ্রহণ বলা হয় এটাকে, সেল ইটিং। ঠিক একই রকমভাবে অনেক সময় টিবিউল তৈরি করে, সেল মেমব্রেন কি করে, টিবিউল ক্রিয়েট করে, অর্থাৎ এরকম নালিকা পথ তৈরি করে লিকুইড অবজেক্টকে সেলের ইনসাইডে নেয়। আর এর জন্য যে গহ্বর তৈরি করে সেলের মধ্যে, লিকুইড যে টিউবগুলো, এরকম টিউব তৈরি করে এরকম নলাকার অংশ তৈরি করে সেলের মাধ্যমে সে কী করে, লিকুইড অবজেক্টকে নিচ্ছে। যে প্রক্রিয়ায় নিচ্ছে, এই লিকুইডকে অবজেক্টে নেওয়ার জন্য এখানে যে গহ্বরগুলো তৈরি করে, এদেরকে বলা হয় পিনোসাইট, তাহলে পিনোসাইট যখন আছে, আর এর জন্য যে গহ্বরটা তৈরি করে এটাকে বলা হয় পিনোসাইটিক গহ্বর। আর এই প্রক্রিয়াটাকে, পুরো প্রক্রিয়াটাকে বলা হয় পিনোসাইটোসিস। তাহলে পিনোসাইটোসিস আর ফ্যাগোসাইটোসিস, তাহলে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় এটা পিনোসাইট না, এটা পিনোজোম হবে, ওটা পিনোজোম হবে। অর্থাৎ যে গহ্বরটা তৈরি করে সেটাকে আমরা কি বলি, পিনোজোম বলি, পিনোসাইট নয়, পিনোজোম বলি। তাহলে আর এই প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় এই পুরো প্রসেসটা ঘটে তাকে বলা হয় পিনোসাইটোসিস। তাহলে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় সেল কি করে, ড্রিঙ্ক করে। এই সেল ড্রিঙ্ক করাকে আমরা কি বলি, সেল ড্রিঙ্কিংকে আমরা বলি পিনোসাইটোসিস। ভালো করে মাথায় রাখতে হবে, ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস হচ্ছে লিকুইড উপাদান কোষের মধ্যে যাচ্ছে, যেটাকে সেল ড্রিঙ্ক করে, আর এই প্রক্রিয়া সেল ইট করে, অর্থাৎ খায়। ঠিক আছে, এরপরে আমরা যেটা আসি, এই দুটো বাদ দিয়েও, এই পিনোসাইটোসিস আর ফ্যাগোসাইটোসিস বাদে আমরা যার সঙ্গে পরিচিত হব সেটা হচ্ছে রোফিওসাইটোসিস। এটা স্পেশাল কোশ্চেন, রোফিওসাইটোসিস কোথায় দেখা যায়? তাহলে রোফিওসাইটোসিস কি জিনিস? রোফিওসাইটোসিস বাংলায় এটা পরীক্ষার খুব একটা ভালো কোশ্চেন। রোফিওসাইটোসিস কোথায় দেখা যায়? বিজ্ঞানী বেসিস এই জিনিসটাকে অবজার্ভ করেছিলেন সর্বপ্রথম, সেটা হচ্ছে
আমাদের যে বোন মেরু আছে না, এই বোন মেরু বা অস্থি মজ্জা এটা রক্ষা করেছিলেন। এটাকে শুধু জাস্ট আমরা এইভাবেই মনে রাখবো। রফিওসাইটোসিস কি? রফিওসাইটোসিস হচ্ছে বোন মেরু কি করে, তার যে সেল মেমব্রেনগুলো আছে, অর্থাৎ সে অনেক সময় আমাদের বোন মেরু থেকে যে আমাদের লোহিত রক্তকণিকা বা এর বিভিন্ন অঙ্গাণুগুলোকে তৈরি করে, ঠিক আছে। কিন্তু তৈরি করার জন্য তার যে প্রসেস, অর্থাৎ একটা সেল কন্টেনারের ভিতরে যেভাবে সে গ্রহণ করে উপাদানসমূহকে, সেই প্রসেসটাকে তিনি আলাদাভাবে, অর্থাৎ এখানে যে এন্ডোসাইটোসিস বা এক্সোসাইটোসিস যে প্রসেসে নর্মালি ঘটে থাকে সেরকম নয়, তার একটা বিশেষ প্রক্রিয়ার যে সাইটোসিস আছে, তার মলিকিউলার আয়নীয় বিভাজন এই সমস্ত কিছুকে বললে একটা বিস্তার ক্লাস হয়ে যাবে, দরকার নেই। শুধু জাস্ট এটাকে মনে রাখতে হবে যে রফিওসাইটোসিস হচ্ছে অস্থিমজ্জার মধ্যে দেখা যায়, বিজ্ঞানী বেসিস দেখেছিলেন সর্বপ্রথম, ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। রফিওসাইটোসিস এটা এর সঙ্গে জাস্ট নর্মালি রিলেটেড। এরপরে আমরা যেটার সঙ্গে আসবো, যে টপিকটার সঙ্গে, সেই টপিকটা হচ্ছে অসমো রেগুলেশন। বিজ্ঞানী হোভারের অবজারভেশন, অসমো রেগুলেশন। এই অসমো রেগুলেশন কি জিনিস? অসমো রেগুলেশন থেকে জাস্ট নর্মালি কয়েকটা জিনিস মনে রাখলেই আমাদের হবে। অসমো রেগুলেশন। আচ্ছা, আমাদের যত জীবদেহ দেখি, এই জীবদেহের 90% জল। তাহলে আমাদের এই জীবদেহ কি করে, এই 90% জল থাকার দরুন সে তার পরিবেশের সঙ্গে যে এর যে ভিতরের যে চাপ, অর্থাৎ অভিস্রবণ চাপ বা অসমোসিসের জন্য যে প্রেশার বা অসমো রেগুলেটিক প্রেশার, এবং বাইরের যে রেগুলেটিক প্রেশার, তার সঙ্গে অ্যাডজাস্ট করে চলে। আর এই অ্যাডজাস্ট করে চলার জন্য যে প্রক্রিয়া এটা ঘটে, সেই প্রক্রিয়াটার নাম দিয়েছিলেন অসমো রেগুলেশন। বিজ্ঞানী হোভার নামকরণ করেন। বিজ্ঞানী হোভার এটার নামকরণ করেন অসমো রেগুলেশন। এই অসমো রেগুলেশন কি? আমরা নর্মালি এখান থেকে দুটো জিনিস জানবো। একটা হচ্ছে স্টেনোহ্যালাইস, একটা হচ্ছে স্টেনোহ্যালাইন, আর একটা হচ্ছে ইউরিহ্যালাইন। স্টেনোহ্যালাইন আর ইউরিহ্যালাইনটা শুধু মাথায় রাখলেই হবে। যখন আমরা যে কোনো একটা যদি সামুদ্রিক মাছকে দেখি, তাহলে সামুদ্রিক মাছকে যদি আমরা দেখি তাহলে কীরকম দেখব? কিছু কিছু সামুদ্রিক মাছ আছে যারা মিষ্টি জলে আসলে জীবন ধারণ করতে পারে, আবার কিছু কিছু মাছ আছে পারে না। আবার কিছু কিছু মানে মিষ্টি জলের মাছ আছে যারা সামুদ্রিক জলে গিয়ে জীবনযাপন করতে পারে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে, যদি লবণ এবং তার আয়ন, জল এবং লবণ আয়নের যদি আমরা স্টেনোহ্যালাইজ দেখি, স্টেনোহ্যালাইন, ইউরোহ্যালাইন। তাহলে স্টেনোহ্যালাইনের কথা এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে লবণ ও জল, এই দুটো জিনিস হচ্ছে আমাদের জীবের যে কোনো চলন শক্তির মূল উপাদান। আর এর ক্ষেত্রে লবণ এবং জল, এই লবণ এবং জলের সামান্য পরিবর্তন সহ্য করতে পারে, সামান্য পরিবর্তন সহ্যকারী। যদি সামান্য পরিবর্তন হয় তাহলে তাদেরকে আমরা স্টেনোহ্যালাইন বলি, সামান্য পরিবর্তনকে সহ্য করতে পারে। আর লবণ ও জলের সমগ্র প্রকার পরিবর্তনকে সহ্য করতে পারে। সমগ্র প্রকার পরিবর্তনকে সহ্য করতে পারে। তাহলে স্টেনো কথার অর্থ হচ্ছে ন্যারো বা সংকীর্ণ, সেখান থেকে হ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র, গ্রিক ওয়ার্ড থেকে এসছে। এটাকে যদি আমরা ভাঙি, স্টেনো আর হ্যালাস বলে দুটো পার্ট পাবো। এখানে শুধু স্যার মনে রাখতে হবে স্টেনোহ্যালাইনটা সামান্য লবণ এবং জলের পরিবর্তনকে সহ্য করতে পারে। আর ইউরোহ্যালাইন যারা আছে তারা লবণ এবং জলের পরিবর্তনকে সহ্য করার অতিরিক্ত ক্ষমতা রাখে। এরপরে আমাদের এখান থেকে সেইভাবে বিশেষ কোনো কোশ্চেন সেভাবে আসে না। এখান থেকে যেটা আসে সেখান থেকে হচ্ছে অসমো কনফার। অসমো কনফার কারা আর অসমো রেগুলেটর কারা? তাহলে অসমো কনফার একদম সিম্পল ব্যাপার। এই অসমো কনফার হচ্ছে যে পরিবেশে যাবে সেই পরিবেশের অসমো রেগুলেশনকে মেনে চলবে। যে পরিবেশে যাবে সেই পরিবেশের অসমো রেগুলেশনকে যদি তারা মেনে চলে তাদেরকে আমরা বলি অসমো কনফার। তাদেরকে আমরা কি বলবো? অসমো কনফার। যেমন স্পঞ্জ, হাইডার ইত্যাদি। এখান থেকে শুধু অসমো কনফার টার্মটা আমাদের মনে রাখতে হবে। অসমো কনফার তারাই যারা যে পরিবেশে যায় সেই পরিবেশের অসমো রেগুলেশন প্রেশারকে মান্যতা দিয়ে চলে। আর একটা হচ্ছে অসমো রেগুলেটর।
অসমো রেগুলেটর কারা? ঠিক অসমো কনফারের বিপরীত, অসমো রেগুলেটর। অসমো রেগুলেটর কারা? যারা যে পরিবেশে থাকে সেই পরিবেশের অসমো রেগুলেশন প্রেশারকে গ্রহণ করে না, তার নিজের যে অসমো রেগুলেটিং প্রেশার আছে সেটাকেই মান্যতা দিয়ে চলে। এবার দু রকমের হবে, একটা হচ্ছে হাইপার অসমো রেগুলেটর, একটা হাইপো অসমো রেগুলেটর। এত বিস্তারিততে যাওয়ার দরকার নেই, আসে না পরীক্ষা অতটা। এইবার আমাদের যে অসমো কনফারের কথাটা আমাদেরকে বিশেষ মাথায় রাখতে হবে, এটা থেকে কোশ্চেন আসে এবং কোশ্চেন এসছেও। অসমো কনফার কারা? অসমো কনফার হচ্ছে যারা যে পরিবেশে থাকছে সেই পরিবেশের অসমো রেগুলেশন প্রেশারকে গুরুত্ব দিয়ে চলছে। এইবার আমরা দেখেছি একটা বিশেষ ক্ষেত্রে কিছু জল, মিষ্টি জল, আমরা কিছু প্রাণীকে দেখেছি যারা মিষ্টি জলে বসবাস করে, কিছু প্রাণীকে দেখেছি যারা সামুদ্রিক জলে বসবাস করে। এইবার আমাদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে একটা মাইগ্রেশন হয়। তাহলে মাইগ্রেশন কীরকম? যদি আমরা দেখি যে ইলিশ মাছ, সে কি হয়, সে একটা বিশেষ প্রয়োজন ঋতু মানে প্রয়োজনের জন্য বা বিশেষ ডিম পাড়ার জন্য বিশেষ ক্ষেত্রে সে কী করে, সামুদ্রিক জল থেকে স্বাদু জলে এসে বসবাস করার চেষ্টা করে। এই সামুদ্রিক জল থেকে স্বাদু জলে এসে বসবাস করার জন্য অর্থাৎ জীবনের একটা পর্যায়কে স্বাদু জলে কাটাচ্ছে, তারপরে সে আবার সমুদ্রের জলে ফিরে যাচ্ছে। এরকম যদি কোনো ক্ষেত্রে হয়, এদের ক্ষেত্রে বলা হয় অ্যানাড্রোমাস ফিশ। এদেরকে বলা হয় অ্যানাড্রোমাস ফিশ। তাহলে এর ক্ষেত্রে উত্তর মানে অপশন হচ্ছে ইলিশ। তাহলে ইলিশ মাছ যে আছে সে হচ্ছে অ্যানাড্রোমাস ফিশ। সে কি করে, একটা বছরের নির্দিষ্ট ঋতুতে মিষ্টি জলে আসে বা স্বাদু জলে আসে। কোথা থেকে? সমুদ্রের জল থেকে। সমুদ্রের জল থেকে স্বাদু জলে আসছে। সমুদ্রের জল থেকে স্বাদু জলে আসছে কিসের জন্য? ডিম পাড়ার জন্য, অর্থাৎ জীবনের একটা পর্যায়কে অতিবাহিত করতে আসছে। ডিম পাড়ছে অর্থাৎ সেখানে তার জীবনের একটা পর্যায় অতিবাহিত হচ্ছে। এটা হচ্ছে অ্যানাড্রোমাস ফিশ। আর এর ছাড়া আর একটা যারা আছে তারা হচ্ছে ক্যাটাড্রোমাস ফিশ। এই ক্যাটাড্রোমাস ফিশ কারা? এই ক্যাটাড্রোমাস ফিশ হচ্ছে সেই সকল মাছ যাদের জীবনের একটা পর্যায় নয়, জীবনের একটা পর্যায়কে নয়, শুধুমাত্র কোনো একটা বিশেষ প্রয়োজনে তারা স্বাদু জল থেকে সমুদ্রের জলে যায়, কিন্তু জীবনের কোনো পর্যায়কে অতিবাহিত করে না, অর্থাৎ প্রজনন, বৃদ্ধি বা এরকম কোনো পর্যায়কে নয়। তারা স্বাভাবিকভাবে স্বাদু জল থেকে সমুদ্রের জলে গিয়ে বেঁচে থাকতে পারে, আবার সমুদ্রের জল থেকে স্বাদু জলে চলেও আসতে পারে। এই ধরনের যারা ফিশ আছে তাদেরকে আমরা বলি ক্যাটাড্রোমাস ফিশ। স্পেশাল আনসার হচ্ছে ভেটকি। স্পেশাল আনসার হচ্ছে ভেটকি। মোটামুটি সেল ফাংশনের মধ্যে আমরা যা ছিল আমরা আজকে কভার করার চেষ্টা করলাম, এবং সেল ফাংশনকে পুরো বোঝার জন্য আমরা যেটাকে দেখলাম সেটা হচ্ছে বায়োফিজিক্সের থ্রুতে দেখলাম। তো এটা হচ্ছে আমাদের সেল ফাংশনের মোটামুটি কমপ্লিট চ্যাপ্টার। এর পরবর্তীতে যদি কোনো কিছু মানে মনে হয় জানার দরকার আছে বা এখানে বুঝতে কিছু অসুবিধা হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। নমস্কার।